জীবনানন্দ দাশের বাছাই করা গল্পের মধ্যে একটি গল্প হলো বাসর ও বিচ্ছেদ। শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। বউকে তো অনেকক্ষণ ধরে সাজাবি। হেমপ্রভা একবারে ড্রেসিং রুমে ঢুকে বললেন, বাহ, হলো নাকি ও এখনো? অমলা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, আপনি এখানে কেন? হেমপ্রভা বললেন, রাগ করো না মা, হয়নি এখনো। অমলা দাঁতে দাঁত চেপে বলেন, না, হয়নি। কি বাকি আছে? টুনি বললেন, সব হয়ে গেছে মা, শুধু শাড়িটা পছন্দ হচ্ছে না। হেমপ্রভা বলেন, কেন? বউ ভাতের জন্য যে বেনারসি শাড়িটা দেওয়া হয়েছে সেটি তো ঠিকই আছে। বিভা বলেন, বউ দিদি সেটা পছন্দ হচ্ছে না। হেমপ্রভা বলেন, সে আবার কেমন কথা? ওর খুশ শ্বশুর দিল বউ ভাতের জন্য বিশেষ করে এমন চমক শাড়ি। অমলা ফোঁস করে বলে উঠল, ছাই, সকলের তাজ্জব মানালে। অপাদ মস্তক অমলার দিকে তাকিয়ে হেমপ্রভা বললেন, তবে কোন শাড়িটা পরবে তুমি বাছা? আভা বললেন, অধিবাসের শাড়িটাও তো পছন্দ হচ্ছে না। হেমপ্রভা বললেন, কি ছাই মাথা মুন্ডু বলছিস? অধিবাসের শাড়িও বউ ভাতে পড়ে নাকি? হেমপ্রভা পালঙ্কের ওপরে স্তূপকৃত এক পাহাড়ের শাড়ির দিকে তাকিয়ে অত্যন্ত প্রীতি শ্রদ্ধ হয়ে বললেন, এতগুলো শাড়ির ভেতরে একটাও পছন্দ হলো না? টুনি বললেন, না। আভা বললেন, আমার বেশ কতগুলো বেছে দিলাম, কিন্তু বৌদিদির কিছুতেই মনে ধরছে না। বিভা বললেন, কি করবি তাহলে বৌদি? হেমপ্রভা বললেন, এই বেনারসি পরবে আর কি। বইয়ের মুখ কাঠ হয়ে উঠেছে। হেমপ্রভা বিশেষ কঠিন প্রকৃতির মানুষ নন। অমলার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, লক্ষ্মীটি পড়ো মা। অমলা বললেন, ও আমি পরবো না। কেন? পছন্দ হয়নি? বিচ্ছিরি? তবে তোমার যা পছন্দ তুমি পরতে পারো। অমলা আবার তরঙ্গি খুলে বাছাবাছি করতে লাগলো। হেমপ্রভা অমলার মাথায় হাত দিয়ে বলল, বাহ, খোপাটা তো বেশ পরিপাটি বাঁধা হয়েছে। একে না জানি কি খোঁপা বলে। কেউ কোনো জবাব দিল না। হেমপ্রভা বললেন, বাহ, দিব্যি বউ, গয়নাগাটির পোশাক কেমন মানিয়েছে। এখন শাড়িটা বৌমা চট করে পরে ফেলতে পারলেই তো হলো। চট করে কাজ সেরে ফেলবার কোনো ইচ্ছা ছিল না অমলা। সেই ভুরু কুচকে শাড়ি পরার মতন শাড়ি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন শাড়ির দোকানে এসে বসেছে। সারাদিন কুড়েমি করে কাটিয়ে দিলে তার চলে। আয়েস আয়েস করে পা ছড়িয়ে বসলো অমলা। হেমপ্রভা উসখুস করতে লাগলো, বললে, ওই ট্রোপের রঙের শাড়িটা নাও না। অমলা হো হো করে হেসে উঠল, বলল, ওটা বুঝি হেলিক্ট্রোপ বলে? আভা আঁচল দিয়ে ঘাড়ে ঘাম মুছে একটি শাড়ি তুলে নিয়ে ফেলে বলল, এই দেখো মা, এটা হচ্ছে হেলিওট্রোপ। হেমপ্রভা বললেন, তা এটাই পরতে পারো। অমলা অজ্ঞান কঠিন হয়ে বলল, সং সাজবার স্বাদ তো আমার নেই। দেখি তো শাড়িটা কেমন ধরেছে আভা। এরকম করে নাকি শাড়ি ধরতে হয়? বাঘের মাসি এসেছেন হেনস্থা করতে? ছি ছি, শাড়িটা কেমন লোপাট করে দিল। বাইরে বউ ভাতের নিমন্ত্রণের রান্নার বিপুল আয়োজন। হেমপ্রভা হেমপ্রভা গলাগদ্দম হয়ে কাজে ব্যস্ত ছিল। 2-4 মিনিটে ছুটি নিয়ে বউকে একটু তাড়া দেওয়ার জন্য এই তার আশা। বউয়ের পরিচয় যত তিনি পাচ্ছেন তত হৃদয় যেন একটা ব্যথা টনটন করে উঠছে। যা দেখেছেন তিনি, যা শুনেছেন, বাস্তবিক কি সত্যি, না কোনো কাল্পনিক শ্লেষে অভিনয়ের ভিত ঘাটিয়ে 6 দিন ধরে বউয়ের সঙ্গে যাত্রা করে চলেছে। হেমপ্রভা বললেন, তা বেশ শাড়ি, এখন থাকুক বৌমা, এখনই যথেষ্ট সময় আছে। বিভার বাবা এসে ঠিক করে দেবেন। চলো এখানে তুমি আমার সঙ্গে। অমলা বলে, কোথায় যেতে হবে? চলো একটু রান্নার দিকে যাই। অমলা বলে, এই তো আমি টয়লেট করে এলাম, এখন আগুনের তাপে যেতে পারবো না।
একটু গেলে কি হয় বৌমা, এত তো লোক এসেছে, খাটছে, এত তো লোক এসেছে খাটছে, পোলাটাও পোলাওটা তা আমি চড়িয়ে এসছি, তুমি একটু নেড়ে চেড়ে আসবে বই কি। অমলা ফুরফুর করে হাসতে হাসতে বলল, পোলাও রাঁধবো আমি এখন, এই টয়লেটের পর? প্যান্টটি অবধি হয়ে গেছে। ধীরে ধীরে চোখ তার কপালে উঠে উঠে আসছিল। বলে, বাপরে, এই এই বাড়ির কি আক্কেল। হেমপ্রভাস বলল, চলে গেল, একটু দাঁড়াবে, এসো। অমলা বলে, শাড়ি না পরে আমি কোথাও যাচ্ছি নে। হেমপ্রভা বললেন, তাহলে শাড়ি পরো। ব্যাপারটা ঠিক আগের জায়গায় এসে দাঁড়ালো। হেমপ্রভার সময় ছিল না, তাড়াতাড়ি চলে গেলেন। আবা বিবা, বৌমাকে মানানসই একটা শাড়ি বেছে দিও তো। অমলা বললেন, হ্যাঁ, তোমারই বাজবসাই। বিভা বললেন, একটা খদ্দের পরো না বৌদি। অমলা বললেন, তাই করব। অমলা বড় ট্রাঙ্ক খুলে অনেক নিচ থেকে একটা অপরূপ জর্জেট শাড়ি বের করে এনে সকলের চোখ ধাঁধিয়ে দিয়ে বললেন, পরতে হতেই এই। আবা বলেন, জর্জেট? অমলা ডবল করে শাড়ি পরতেই শুরু করেছে। আবা বললেন, এই তো বিলেতি শাড়ি বৌদিদি। বিলেতি শাড়ি? এইসবের খবর দিয়ে কি হবে কে জানে, কেমন পছন্দসই দেখে রেখেছে। কেউ কোনো জবাব দিল না। অমলা বললেন, এতক্ষণ পর মন উঠল? টুনি বললেন, ডবল করে পড়লেই বৌদিদি। কেন, তাও আবার অপরাধের নাকি? অমলা শাড়ি পরে খুশি হয়ে বসলো। বিভা বলল, চলো বৌদিদি, এবারে একটু বাইরে থেকে ঘুরে আসি। দরজার কাছ থেকে ডাক পড়ল, বৌমা। আভা আভা বলল, কাকা নাকি, আসুন। রোহিণী বাবু ঢুকে পড়ল অমলার দিকে তাকিয়ে। বাহ, দিব্যি তো। অমলার পিঠে হাত বুলুতে বুলুতে বললেন, এবার বৌমা একটু যেতে হবে। অমলা বললেন, কোথায়? লোকজন এসেছে সব, পাত পেরে পড়েছে কিনা। রোহিণী বাবু থামলেন। অমলা বললেন, তাতে কি হয়েছে? রোহিণী বাবু বললেন, তোমাকে একটা কিছু পরিবেশন করতে হবে। অমলা বললেন, ও আমি পারবো না। রোহিণী বাবু অবাক হয়ে বললেন, বলো কি তুমি? আমি সঙ্গে থাকবো। ও বাবা, পরিবেশন কোনো জন্মে করিনি। খুদ শাশুড়ি এসেছিলেন বলেই, এমনকি রাজরানী ঘর থেকে এসেছো তুমি? রোহিণী কোমল গলায় বললেন, অত্যন্ত রাজবাড়ির বধূ হয়ে তো আসনি বৌমা। যে বাড়িতে পড়েছ সেখানে এটুকু তোমাকে করতে হবে। অমলা বলল, আমি পারবো না। রোহিণী বাবু বললেন, মিষ্টিটাও দিও, শুধু মিষ্টিই দিও। অমলা ঘাড় নেড়ে বেঁকে দাঁড়ালো। রোহিণী বাবু বললেন, দুটো দুটো করে রসগোল্লা শুধু, আর কিছু নয়। সন্তোষ হাতে হাঁড়ি থাকবে, ওর হাত থেকে দুটো দুটো করে তোলো, আমি এগিয়ে এগিয়ে পথ দেখিয়ে নিয়ে যাব। অমলা বলল, কেন মিছিমিছি বলছেন আপনি? আমি কোনো দিনই করিনি, পারবো না। প্রসাদ এলো, বলল, কি হয়েছে বাবা? কাকা মাকে পাঠিয়ে দিলেন। রোহিণী বললেন, বউ ভাতের বউ বউ ভাতের বৌমা পরিবেশন করবে কিনা সেটা তাও আমার স্বামী স্ত্রীতে বুঝেই দেখো। আমার যা বলার আমি বলেছি। প্রসাদ অমলার দিকে তাকালো। অমলা বলেন, ভিতরে এসো। প্রসাদ বলল, ও বুঝি কিছু দিতে চাই না কাকা? রোহিণী বাবু অত্যন্ত বিরক্ত মুখে বললেন, না। প্রসাদ বললেন, তা না দিতে চাই, না দিলেই দিতে হবে এমন তো কোনো কথা নেই। খুড়িমা বললেন, তুমি এই রকম বলো না প্রসাদ, বংশে তুমি একমাত্র ছেলে। অমলা ঠোঁট উল্টে বলল, বরং সব। আজকাল তো কত মেয়ে সিঁদুর দেয় না। সকলে নিজেকে কলঙ্কিত বোধ করল।
প্রসাদ একটু ব্যথিত হয়ে বলল, তোমার আর এখান থেকে কি করবে কাকা? বয়স্করা তো চলেই গেল, ছোটরা তো চলেই গেল। প্রসাদ বলল, একটু ব্যথিত হয়ে বলল, তোমার আর এখান থেকে কি করবে কাকা? সকলে কি তোমার প্রতি বিরক্ত হয়ে উঠবে অমলা? তুমি? অমলা বলে, শ্বশুর বাড়ির আদর ভালোবাসা দিয়ে আমি কি করব? অভিমানে ফুলে উঠে বলল, আমি বাবার খুব আদুরে মেয়ে ছিলাম। অমলার চোখের কোণায় এক ফোঁটা জল দেখা দিয়েছে। প্রসাদ বলল, তোমার বাবা তো এখন নেই এখানে। অমলা বলে, তিনি যদি বেঁচে ছিলেন আমার সমস্ত আবদারই সহ্য করে গেছে। প্রসাদ দেখেছে এই নববধূ এক অবাস্তব রাজ্যের দিকে যাত্রা করছে। হয়তো এর সমস্ত শিক্ষা দীক্ষা এই অদ্ভুত অপ্রাসঙ্গিক নিয়ে। প্রসাদ অনেকক্ষণ ঘাড় হেঁট করে বসে রইল। অমলা ফুপে ফুপে কাঁদতে লাগলো। প্রসাদ ভাবছিল, বাইরে প্রচণ্ড উৎসাহ, ক্ষুধার্ত, লুচি কই, মাংস দাও আর পোলাও, এর বিরাট আরম্ভ কি তাদের দুজনকে ঘিরে বউ ভাতের ভোজ ফুরাচ্ছে। প্রসাদ অত্যন্ত ব্যথিত হয়ে ভাবছিল যে নমনীয়তা নিয়ে তার মাকে বারবার সে চলতে দেখেছে, তার বোনদের নর্ম মধুরাজ্য এত ভালো লাগতো। মেয়ে মানুষের জীবনের ভিতরে সবচেয়ে বেশি করে যে জিনিসটা খুঁজেছে সে, পেয়েছে সে, আর তাকে তা পেতে হবে না? রাগ, অভিমান, ঘৃণা, কান্নায় অমলার মুখ টসটস করছিল। এমন সুন্দর মুখ, চোখ, নাক, ছোঁচালো চিবুক, বাসর রাত্রে ওগুলো অবধি বাগানের এক কুহকিন মতন মনে হয়েছে। এখনো যেন তার ভেতরে কোনো কুহ ইন্দ্রজালও নেই আর। কিন্তু জীবনে সে কুহু চায়নি তো। কুহু দিয়ে কি করবে সে? আলিঙ্গনের মোহ বসে কি রচনা করবে সে? এইসব জিনিস কোনোদিনই ফলাতে পারেনি সে। সচরিত্র সফল যুবক সে, একটি মধুর চরিত্রে সহচারী নিয়ে জীবনের সুলভ রহস্য হৃদয় তা ভরে থাকত। বউ ভাতের রাত চলছে। এঁটো পাতা ও কয়েকটি হাঁড়িকুড়ি ঘিরে একটি কুকুর ছাড়া বাইরে আর কোনো সারা শব্দ নেই। যে যার ঘরে খিল এঁটে শুয়ে পড়েছে। প্রসাদ অনেক রাত্রে ভয়ে ভয়ে শোবার ঘরে ঢুকতে যাচ্ছে। অমলা এতক্ষণে বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়। খাটের একবারে কিনারায় সেটে শরীরটাকে দাঁড়িয়ে মতন গুটিয়ে নিয়ে কোনো রকমের রাতটা ঘাড় গুঁজিয়ে থাকবে সে। অমলা কি মনে করবে? না, তাহলে আজ এই ঘরে ঢুকতে ভালো লাগছে না প্রসাদের। ছাদের ওপর একটা ক্যাম্পাসের খাট পড়ে থাকবে ভাবছিল, কিন্তু তবু বধূর কেমন একটা আকর্ষণ আছে। প্রসাদের ছেলেবেলাকার কথা মনে পড়ল। সন্ধ্যা হলেই মাকে ছাড়া মন আর চলত না। কেন কেন যেন অমলা ছাড়া মনটা চলতে চাইছে না। অমলা যতই হোক তবু যেন কত কি সে, এই মায়া যেন কিছুতেই এড়াতে পারা যায় না। ঢুকে দেখলো বাতি জ্বলছে। অমলা চমকে উঠে বলল, কে? প্রসাদ বলল, এখন বাতি যে। অমলা বলে, বাতি নিভিয়ে আমি ঘুমোতে পারি না। কিন্তু বাতি জ্বালিয়ে তো জেগেই আছো। বায়ু চড়া ধাত কিনা, ঘুম আসছিল না। প্রসাদ বলল, তাহলে টেবিল ল্যাম্প জ্বেলে দিই। অমলা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, বাহ বাবা। প্রসাদ টেবিল ল্যাম্প জ্বালিয়ে একটু কমিয়ে তপিয়ের ওপর রেখে দিল। তারপর সুইচ নিভিয়ে দিয়ে খাটের এক কিনারায় ঘুমানোর চেষ্টা করলো। আদর করে বা কথা বলে অমলাকে সে বিবৃত করতে যাবে না। মেয়েটি যাতে শান্তি পায় তাই সে করুক। প্রসাদ বাধা দেবে না। খাটের কিনারায় এরকম অন্ধকারে সে যত তাড়াতাড়ি পারে ঘুমাতে
দেবদেবী তার চোখের ওপর এসে বসবার জন্য অনুরোধ করছিল। অমলা বলে, অন্ধকার হয়ে গেল। প্রসাদের কোনো জবাব দিল না। বললাম, অন্ধকারে ঘুমানো আমার অভ্যাস নেই। মাথার বালিশ থেকে একবার একটু তুলে প্রসাদ বলল, অন্ধকার কোথায়? ওই তো টেবিল ল্যাম্প জ্বলছে। ওতে কি হয়? আরো আলো চাই। বললাম, অন্ধকারে আমার ঘুম হয় না। অমলা অত্যন্ত উসখুস করতে লাগলো। প্রসাদ বলল, কেন অন্ধকারে ঘুম হয় না কেন? প্রসাদের মনে হলো অমলা ঠিকই বলছে। একদল লোক আছে বটে, আলো না জ্বালিয়ে ঘুমাতে পারে না। প্রসাদ নিজের ছোটবেলাকার আলো ছাড়া ঘুমাতে পারত না, কিন্তু তারপর অন্ধকার ঘরে ঘুমাতে অভ্যাস করিয়েছে। সে যে বাইরে একটা গ্যাস লাইট তাকে ব্যথা দেয়। প্রসাদ বলে, অন্ধকার তোমার ভয় কি নাকি অমলা? অমলা একটু হেসে, ভয় নয়, হাতি। এরকম হাসির জন্য প্রসাদ মোটেই তৈরি ছিল না। অমলা শুনে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে খুব তৃপ্তি বোধ করলো। অমলা হাসতে হাসতে বলল, তুমি বোঝো না? অমলা বলে, আমার চোখ বড্ড খারাপ লাগে। কি এই অন্ধকার বিজানি? প্রসাদ উঠে টেবিল ল্যাম্প একটু চড়াও দিয়ে বলল, দেখো তো এই আলোতে চলবে কিনা। অমলা বলে, ইলেকট্রিক লাইটটা জ্বালিয়ে দাও। প্রসাদ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। অমলা বলে, দাও না লক্ষ্মীটি। এমন মিষ্টি অনুনয়ে এই নববধূ হয়তো এই প্রথম, কে জানে হয়তো এই শেষ। প্রসাদ অবজ্ঞা করতে পারল না, সুইচটা টিপে বাতিটা জ্বালিয়ে দিল। অমলা বলে, বাবা বাঁচালে। প্রসাদ ইচ্ছে হচ্ছিল ছাদে চলে যায়, কিন্তু তবু সে দাঁড়িয়েছিল। খাটের বাকিটুকু সমস্ত জায়গা অমলার জন্য ছেড়ে দিয়েছে সে। বধূ তার অবাধ রাজত্ব খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে। এরপর স্বামীর সঙ্গে যখন সম্ভার হলো তা। অমলা বলে, বউ ভাতটা কেমন হলো? প্রসাদ বলল, ভালোই। অমলা মুখ বিকৃত করে বলল, ভালো নয় হাতি। মা আমাকে হাবিজাবি কতগুলো খাবার এনে দিল, এসব নাকি বউ ভাতের করে। প্রসাদ বলল, হাবিজাবি কি? পোলাও, মাংস, মাছের কালিয়া, ছানার পায়েস। প্রসাদকে শেষ করতে না দিয়ে অমলা বলে, ও আবার একটা পোলাও হয়েছে নাকি? পোলাওয়ের যে আলাদা চাল থাকে তাও কি এরা জানে না? প্রসাদ বলল, পোলাওয়ের চাল দিয়ে তো কি করা হয়েছে? তাহলে পোলাও এমন করকরে হয়? ঘি কিনে নিয়েছিলে কোনো মুদা রফের দোকান থেকে? তাড়াতাড়ি হয়তো নামিয়ে নিয়েছে। তাড়াতাড়ি কখন নামাতে হয়? তাহলে সরষের জিনিস হয় কখন? প্রসাদ স্বীকার করল যে তা হয় না। অমলা বলে, তা কিছু শিক্ষা হয় না। 10 বার একটা রান্না শেখালেও বারবার ভুল তো করবে। তোমার বিষ্টু ঠাকুরটাকে দেখলাম এঁটো হাতে রান্না শেখাচ্ছে। বাবা বুড়ো ধাড়ি, মেয়ে মানুষকে আবার রান্না শেখাতে হয়? পোলাও রেঁধেছে প্রসাদের মা। অমলাও তা জানতো, প্রসাদও জানতো। মাকে লক্ষ্য করে বিশেষ করে এই খোঁচা নাকি সে হানে, হয়তো তাই। কিন্তু প্রসাদ সেসব হজম করে ফেলতে চাইল। অনেকক্ষণ চুপ করে রইল প্রসাদ। মুহূর্ত চুপ করে থেকে শুধু এটুকুই বলে, প্রসাদ তুমি তো তেলার টেবিলের ওপরে বসে খেলে, কিন্তু যারা সারাদিন খাটলো তারা কি খুঁত হয়েছে তার সহানুভূতির চোখে দেখতে পারলে না অমলা? অমলা বলে, তাই তো। একটু কেসে বলল, আর আমাকে আমাকে বা কে বা সহানুভূতি করছে শুনি? এই নেমন্তন্ন বাড়ি শুদ্ধ লোক এত আতের টানে গলায় গলায় ঢলাঢলি করে রইল, কিন্তু আমি সেই রক্ষীপুরে বন্দিনী,
সীতার মতন বসে আছি। এই বাড়িতে একটা গৌভূত এসে খোঁজ নিল না। প্রসাদ বলল, তুমি তো নিজের জেদ করে বেরোলে না অমলা? আমি পরিবেশন করতে চাইনি, এই তো আমার অপরাধ। প্রসাদ এক মুহূর্ত চুপ করে রইল, পরে বলল, কিন্তু সব মিলে যখন সাধ ছিল তখন একবার বেরোনো উচিত ছিল না তোমার? অন্তত ভীতিশ্রদ্ধ হয়ে অমলা বলল, সাধ ছিল? সাধ ছিলেন না ঘোড়ার ডিম? এ যেন একজনকে নিয়ে চেপে ধরে রাখার স্বাদ, এর নাম সাদা সাদে অনুরোধ? অমলার সমস্ত গা দিয়ে কেমন যেন একটা রাগ বেরোচ্ছে। প্রসাদ বালিশে মুখ গুঁজে রইল। অমলা বললেন, একা মেয়ে মানুষ, তোমাদের বাড়িতে এসেছি, কি না বীরত্ব ফলানো হচ্ছে? প্রসাদ চুপ করে রইল। অমলা, বউ ভাতের এই শাড়িটা পরা যায় না, সেই শাড়িটা পরা যায় না, এই বেনারসি পরতে হবে, তার খদ্দর পরতে হবে, এবারে ঝালাপালা। প্রসাদ বলে, কোন শাড়িটা পরেছিলেন? কেন, জর্জেটের? বিলেতি নয়? যাকগে বিলেতি, আমার যা ভালো লাগবে আমি তাই পরব। প্রসাদ বলে, তাই তো পরলেন, তোমাকে অন্য কিছু তো পরতে হয়নি। রেখে দাও, সব মিলে কি হয়রানি। ফোঁস ফোঁস সকলেই আর আসে না কেন? তাদের মনের মতন শাড়ি পরনি কেন? একা মেয়ে মানুষ পেয়েছে কি না? কিন্তু আমার সাথে লাগাতে আসা মজাটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। প্রসাদ বললে, কাকে মজা বুঝিয়েছ অমলা? তোমার মাকে, বোনগুলোকে, খুড়ো মাকে, আর ওই সন্তোষ চ্যাংড়াটাকে। প্রসাদ হা হা করে একটু হাসবার চেষ্টা করল। অমলা বললেন, হয়তো আমার বাপের বাড়ি দেখিয়ে দিতাম। প্রসাদ বলল, সারাদিন তুমি কি করেছো অমলা? জর্জেটের শাড়িটা পরে ড্রেসিং রুমে বসে কাঁদলে শুধু? সে খোঁজ নিল, আর কি দরকার? আমি তো দেখলাম কাঁদতে কাঁদতে জর্জেটের শাড়িটা খুলে ফেললে। তারপর কোন শাড়িটা পরেছিলে? অমলা কোনো উত্তর দিল না। জর্জেটের শাড়িটা খুললে কেন? বাহ, না হলে কুঁচকে যাবে না? যেতেই বা কুঁচবে। বা দামি শাড়ি, কতই বার দাম? 400 টাকা। দেবে কিনে? 400 টাকা এমন একটা অসম্ভব মূল্য কিছুই নয়। তোমার কাছে না হতে পারে, অমলা বলে। বেহে মানুষ তুমি বাবু, শাড়ি ততক্ষণ ভাঁজ করে রেখে দিয়েছিলে বটে, কিন্তু তবু ঘেঁচ করে একটু অর্ধেক পরনি। আর তোমার বোনের শাড়ি নিয়ে যা দমবাজি করলে, ওদের বলে দিও বাবু আমার শাড়ি টাড়ি না ধরতে। প্রসাদ বলল, সারাদিন ড্রেসিং রুমে বসেছিলে, আমাকে অপমান করেছ, আমি বেরোবো না কেন? ভালো লাগলো না বসে থাকতে? ভালো না লাগার কোনো কথাই কানে নেই। প্রসাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এমন করে কি নিজের আত্মাকে সাজা দেওয়া উচিত হলো অমলা? অমলা বলে, কি সাজা? আমি খুব এনজয় করেছি ড্রেসিং রুমে বসে থেকে। হ্যাঁ। প্রসাদ বলল, ঘরে খিল আটকে দিয়েছিলে বুঝি? হ্যাঁ। কেউ দৌড় করে ঘা দিচ্ছিল? না, কেউ না। প্রসাদ বললে, ওই দিকে সব ব্যস্ত ছিল কিনা? কিন্তু বাস্তবিক এমন একটা উৎসব বাড়িতে তুমি একা বিষণ্ণ হয়ে রইলে, জিনিসটা ভালো হলো না। তোমার ভালো লাগলো না লাগলো, আমার অস্বস্তি বোধ হলো। ভেবে দেখো, তুমি আজ একটা সুন্দর শাড়ি, দেশি শাড়ি পরে এক রমণীর বধূ হয়ে বেরোলে কত ভালো লাগতো আমাদের, নিজেকে কত ফুর্তি বোধ করতে। যারা নেমন্তন্ন করতে এসেছিল তারা কত তৃপ্তি পেত। অমলা বলে, সুন্দর দেশি শাড়ি? কেন, দেশি শাড়ি ছাড়া কি আর সুন্দর নেই? প্রসাদ বলে, আছে। অমলা বলে, তবে? প্রসাদ বলে, আমি মাঝে মাঝে বিলিতির হ্যাট কোট। অমলা অত্যন্ত প্রীতি হয়ে বললেন, তাহলে ওই সব ছাইপাশ বলছিলে? অমলা বলে,
আমার একটুও ভালো লাগে না। প্রসাদ বলে, কেন? এই সব লোকজনের ভিড়, হইচই, হ্যাঁ ফেলে ছড়া, পয়সা নষ্ট, আমার দু চোখে সহ্য হয় না। প্রসাদ বলে, কি চাও তুমি? অমলা বলে, একটা আলাদা বাড়ি ভাড়া করতে পারো তো তুমি? সেখানে তুমি ছাড়া আর অতিরিক্ত কেউ থাকবে না, তোমার মা, খুড়িমা, কেউ না, বুঝলে? প্রসাদ চুপ হলো। অমলা বলে, আর বললে না তো 400 টাকা দামের জর্জেটের শাড়ি, এমন একটা বেশি দাম আর কি বললে না? প্রসাদের এই মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমাকে কালকে একটা কিনে দেবে। প্রসাদ বিব্রত হয়ে বলল, কালই? হ্যাঁ, তোমাকে কিনতে হবে না, আমি নিজেই গিয়ে কিনে আনবো। টাকাটা শুধু আমার হাতেই দেবে। খুব গভীর পরিতৃপ্তি বোধ করে অমলা খাটের ওপর বসে পড়ল। তারপর আস্তে আস্তে খাট থেকে নেমে গিয়ে সুইচটা নিভিয়ে দিয়ে চলে এলো। প্রসাদ বললে, আলোটা নিভিয়ে দিলে যে? অমলা বলল, এতক্ষণ ঘুম পাচ্ছিল না বলে জ্বালিয়ে রেখেছিলাম, এখন বড্ড ঘুম পাচ্ছে। দেয়াল করছিলাম এতক্ষণ। জানো, পেতনিরা অন্ধকারে জেগে বেড়ায়, যক্ষিণীরা ঘুমিয়ে পড়ে। ফোঁস করে হেসে অমলা চোখ বুঝল। ঘুমাচ্ছ? ঘুমাও, কথা বলো না। তুমি ছাদে সৌগে যাও। ছাদে কেন? একটা ইঁদুরের হাঁচিতে আমার ঘুম ভেঙে যায়। বুড়ো খোকা দোয়াল, আমার ভালো লাগে না। একটু নিরিবিলি ঘুমাতে চাই আমি। অতি দ্বিধাযুক্ত না করে দেওয়ালের দিকে শুকল। কিন্তু প্রসাদ ছাদে গেল কিনা সেটুকু ভ্রূক্ষেপ করার অবকাশ ছিল না অমলার। সত্যি সে অচেতনের মতন ঘুমাতে লাগলো। কিন্তু মাঝরাত্রে হঠাৎ জেগে উঠে প্রসাদকে দেখে সে অস্বস্তি বোধ করে। এই ভাবনায় সংকুচিত হয়ে ধীর ছাদের দিকে চলে গেল যুবকটি। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।